নিজের সব জিনিসপত্র গুছিয়ে নিয়ে হাসনা বেগম অপেক্ষা করতে লাগলেন বেনাসার। জিনিসপত্র তেমন কিছু না, জামা কাপড়, বই খাতা, নিজের কিছু হাঁড়ি পাতিল। আদিবা বেগম শান্ত হয়ে বসে আছেন চেয়ারে। হাসনা বেগমের বাড়ি থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত জানার পর তার মন ভীষণ উতলা হয়ে আছে। একবার ছেলের ঘরে গিয়ে অত্যন্ত বিশ্রীভাবে কিছু কথা বলে এসেছেন তিনি, কিন্তু শেষ পর্যন্ত হিসেব করে দেখলেন মেয়ে দুটোকে ভালো রাখতে হলে এর চাইতে উত্তম সিদ্ধান্ত আর কিছু নেই। আদনানকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে চাইলে কি আদনান যাবে? তার যদি লজ্জা থাকতো তবে সে প্রথম দিনেই এরকম ঘটনা ঘটানোর পর এই লজ্জায় অপমানে চলে যেত বাড়ি থেকে। কিন্তু সে যায়নি কোথাও, গাঁট হয়ে বসে আছে। আর যদি যায়ও এখন বাড়ি ছেড়ে, তবুও কতদিন? ২ মাস, ৩ মাস, ৪ মাস, ১ বছর? সেই তো বাড়িতে এসে আসবেই। তখনও যদি ওর স্বভাব ভালো না হয়, একই বাড়িতে থাকলে ও যদি আবারও এরকম প্রতিশোধ পরায়ণ হয়েও কারো কোনো ক্ষতি করে। শাপলা শালুককে তিনি নিজের মেয়ের মতো দেখেছেন। আফিফা আর ওদের মধ্যে কখনো বিভেদ করেননি। তেমনই ব্যবহার করেছে হাসনা তার ছেলে মেয়েদের সাথে। তিনি যা বোনের মতো ছিলেন। কেউ কখনো কারো বাচ্চাকে বাঁকা চোখে দেখেনি। সেখানে শাপলা শালুকের কোনো ক্ষতি হলে তার কলিজায় গিয়ে লাগবে, এটাই স্বাভাবিক। আর এটা স্বাভাবিক বলেই তেমনি হাসনা বেগম আদনানকে বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য কাউকে বলছেন না। মায়ার বন্ধনের মতো কঠিন কোনো শিকল কি এই দুনিয়ায় আছে আর? বাজারে একটা ৪ রুমের বাসা ঠিক করে ফয়েজ সাহেব ভ্যান নিয়ে এলেন বাড়িতে। ভ্যান চালককে সাথে নিয়ে যে সবকিছু ভ্যানে তুললেন। বিদায় বেলা হাসনা বেগম শাশুড়ি মাকে জড়িয়ে ধরে বিলাপ শুরু করে দিলেন। কাঁদতে কাঁদতে অচেতন হয়ে গেলেন প্রায়। তারপর হুঁশ ফিরতেই স্বামীকে চিৎকার করে বললেন, আমি যাব না। আমি এই সংসার ছেড়ে, আব্বা আম্মা বাবেদের ছেড়ে কোথাও যাব না। এই বাড়ির প্রতিটি দেয়ালে, প্রতিটি ইটের কণায়ের মধ্যে আমি ভালোবাসার ছবি দেখেছি। আমি এই বাড়ি থেকে কোথাও যাব না। নুরুল ইসলাম সাহেব পুত্রবধূর সামনে দাঁড়িয়ে বললেন, পাগলামি করো না বৌমা। আমাদের সবার জন্য ভালো হবে এটা। আমার নাতনিরা নিরাপদে থাকবে। হাসনা বেগম বললেন, আমি পারবো না আব্বা। আমি মরেই যাব। একা একা আমি থাকতে পারবো না। রোজ সকালে সবার জন্য নাস্তা বানানো, মায়ের সুপারি কেটে দেওয়া, সবাইকে বেড়ে খাওয়ানো, অলস বিকেলে সবাই মিলে গল্প করা, কাজ করা নিয়ে ফরিদার সাথে অভিমান করা, বড় ভাবির রান্নাঘরে দেরিতে আসলে মুখ ফুলিয়ে রাখা, মায়ের জন্য অল্প জালে অল্প মশলায় আমি ছাড়া কে রান্না করবে আব্বা? বড় ভাবির মাথা ব্যথা শুরু হলে আমি না থাকলে কে তার মাথা মালিশ করে দিবে? এই যে ফরিদা এত বড় হয়েছে, এখনো পায়ের নখ সুন্দর করে কাটতে পারে না। আমি না থাকলে কে ওর পায়ের নখ কেটে দিবে সুন্দর করে? রাত বিরাতে ছেলেমেয়েরা পড়তে বসে যখন বলবে ছোট চাচির হাতে নুডলস খাবো, পাস্তা খাবো, তখন কে বানিয়ে দিবে ওদের? বড় ভাবি চুলার পাশে বেশিক্ষণ থাকতে পারেন না, গরমে তার মাথা ব্যথা করে। ফরিদা এখনো রান্নার লবণও চাখতে জানে না। মতির মা তরকারি কাটতে গেলে বছর লাগিয়ে দেয়। আমি না থাকলে তো বড় ভাবিকে সারাক্ষণ চুলার পাশে দাঁড়িয়ে থাকতে হবে। ফরিদা লবণ কম বেশি বুঝবে না। আমি কিভাবে যাব আব্বা? আমার যে কত দায়িত্ব আছে এই বাড়ির সবার প্রতি। স্বার্থপর মানুষের মতো কিভাবে নিজের সুখ, নিজের ভালো থাকার কথা চিন্তা করি? সবাইকে ছেড়ে যাব আব্বা? আমার তো আব্বা আম্মা মারা গেছেন, আপনারাই তো আব্বা আম্মা আমার। আমি যে মন ভরে আব্বা আম্মা বলে ডাকতে পারবো না। নিজেকে মা নিজের মাকে মনে পড়লে আম্মার পায়ের পাশে গিয়ে বসে থাকতে পারবো না। আমি এত কিছুর অভাব সহ্য করতে পারবো না আব্বা। কেউ কোনো কথা বলতে পারল না। সবার কপাল বেয়ে জল গড়িয়ে পড়ছে। ফয়েজ আহমেদ স্ত্রীকে কোনোভাবে বুঝাতে পারলেন না। সকালে হাসনা যেসব যুক্তি দেখিয়েছেন সব যুক্তি তিনি হাসনাকে দেখালেন। হাসনা তাকে ধমক দিয়ে চুপ করিয়ে দিয়েছেন। অবশেষে ভ্যান চালককে বিদায় করে দেওয়া হয়েছে। আদিবা বেগম হাসনা বেগমকে শক্ত করে বুকে জড়িয়ে ধরে রেখেছেন। যেন ছেড়ে দিলেই হাসনা বেগম হারিয়ে যাবে। যৌথ পরিবারে থাকা মানুষগুলো জানে শূন্যতা কেমন পীড়াদায়ক। একই সাথে একই ছাদের নিচে যে মানুষের সাথে বছরের পর বছর কাটানো হয়, সেই মানুষটা যখন আলাদা হয়ে যেতে চায় তখন বুকটা ফেটে যায় যন্ত্রণায়। এক শূন্যতায় এসে গ্রাস করে। বুকের ভেতরটা পাথরের মতো ভারী হয়ে যায়। শালুকের পরীক্ষা শেষ হবার পর দেখলো মেজো চাচা দাঁড়িয়ে আছে। এই মানুষটা এখন তার শ্বশুর। ভাবতেই শালুকের কেমন লজ্জা লাগছে। মেজো চাচা শালুকের জন্য আইসক্রিম কিনলেন, চিপস কিনলেন, একটা 7 আপ কিনলেন 1/2 লিটারের। শালুকের কেমন কান্না চলে এলো।
তার পিএসসি জিএসসি পরীক্ষার সময় একদিন বড় চাচা, একদিন মেজো চাচা, একদিন নিজের বাবা যেতেন তার সাথে। প্রতিদিন হল থেকে বের হলে দেখতো সবাই এটা ওটা হাজিবাজি খাবার নিয়ে দাঁড়িয়ে আছে তার জন্য। আজ আবারও শালুকের মনে হলো সে ভীষণ ছোট এখনো। মেজো চাচা শালুককে আগে আইসক্রিম খেতে দিলেন, তারপর দুজনে মিলে গল্প করতে করতে বাড়িতে ফিরল। চাচার থেকে শালুক জানতে পারলো তারা বাড়ি ছেড়ে যাচ্ছেন না কোথাও। শুনে শালুকের স্বস্তি হলো। শালুক জানে এমনিতেও সে বাড়িতে বেশি দিন থাকতে পারবে না। বছরে বছরে এক আধবার আসবে হয়তো। ধ্রুব আগেই বলে রেখেছে ইন্টারে ঢাকায় ভর্তি করাবে শালুককে। তখন কালে ভদ্রে বাড়িতে আসতে পারবে হয়তো। তার জন্য এভাবে বাড়ি থেকে বাবা মা আলাদা হয়ে যাবে, এটা শালুক কিছুতেই মেনে নিতে পারছিল না। এখন চাচার কথা শুনে সে ভারমুক্ত হলো যেন। আদনানের বাবা নুরুল ইসলাম সাহেবকে নিয়ে আদনানের রুমে গেল। তারপর সোজা সাপটা জিজ্ঞেস করলো, তুই কেন গত রাতে এরকম কাজ করেছিস? তার স্পষ্ট কারণ বল এই মুহূর্তে। তা যদি না বলিস তবে আমি নিজ হাতে তোকে পুলিশের হাতে তুলে দিব, নারী নির্যাতনের মামলা দিয়ে। আমি ভুলে যাব তুই আমার ছেলে। আদিবা বেগম নিজেই স্বামীকে বলেছেন ছেলেকে এই কথা বলতে। হয় সে তার উদ্দেশ্য পরিষ্কার করে বলবে, আর নয়তো তিনি ছেলেকে জেলে পাঠিয়ে দিবেন। নিজের ছেলে বলে বারবার তার অপরাধ ক্ষমা করে দিলে আল্লাহর কাছে তিনি সবচেয়ে বড় অপরাধী হিসেবে গণ্য হবেন। শালুকের জায়গায় যদি আফিফা থাকতো তখন কি তিনি চুপ করে সহ্য করতে পারতেন? হাসনার জায়গায় তিনি থাকলে কিছুতেই কি মুখ বুজে সহ্য করতে পারতেন? পারতেন না কিছুতেই। বাবা আর দাদার কথাতে আদনান তেমন গুরুত্ব দিল না। আদিবা বেগম নিজে থানায় গেলেন শালুককে নিয়ে। সন্ধ্যাবেলা পুলিশ এলো একটা জিপে করে। 10 মিনিটের মধ্যে আদনানকে ধরে নিয়ে গেল। শালুকের সামনে দিয়ে যাওয়ার সময় আদনান কেমন ভরসাহীন চোখে শালুকের দিকে তাকালো। সেই চোখে হয়তো ছিল হতাশা, না পাওয়া, ক্ষোভ, প্রতিহিংসা। আদনানকে পুলিশ ধরে নিয়ে গেছে, এতে যেন কারোর কোনো সমস্যা নেই। সবাই কেমন রিল্যাক্স মোডে আছে। বিশেষ করে বড় চাচি যেন একেবারে নির্ভারাজ। অন্য দিনের চাইতে আজকে তাকে বেশ প্রফুল্ল লাগছে। সবাই মিলে চা খেলো, ঝালমুড়ি খেলো। এরপর রাতের রান্না বসাতে গেল তিন মিলে। শালুক পড়তে বসলো। একটু আগে ধ্রুবর সাথে কথা বলেছে। ধ্রুবকে সব জানিয়েছে শালুক। ধ্রুব সব শুনে বলল, অন্তত তোমার পরীক্ষা শেষ হওয়ার আগ পর্যন্ত যাতে থানায় আটকে রাখে, তাহলেই আমি নিশ্চিন্ত। নিশাকে পড়াতে যাওয়ার সময় ধ্রুব কিছুক্ষণ ভেবেচিন্তে নিল। আজ যদি নিশা আগের দিনের মতো করে তবে ধ্রুব আজকেই টিউশনি ছেড়ে দিবে বলে সিদ্ধান্ত নিল। টাকার মায়া করে নিজেদের সম্পর্কের মধ্যে ধ্রুব তৃতীয় ব্যক্তির আগমন কিছুতেই সহ্য করবে না। না হয় খুব অভাবে দিন কাটবে স্বামী স্ত্রী দুজনে মিলে, তবু যেই কারণে নিজেদের সম্পর্কে ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে সেই রিস্ক ধ্রুব নিবে না। নিশা আজও আগেই এসে বসে আছে। ধ্রুব গিয়ে চেয়ারে বসল। তারপর হিসাব বিজ্ঞান বই নিয়ে তারপর হিসাব বিজ্ঞান বই বের করে নিশাকে গম্ভীর মুখে বলল, এই অঙ্কটা করো। গতকাল একটা করিয়েছি এটার মতোই। নিশা ড্রয়ার থেকে একটা বক্স বের করলো। তারপর ধ্রুবর দিকে এগিয়ে দিয়ে বলল, এটা আপনার জন্য। ধ্রুব রাগী স্বরে জিজ্ঞেস করলো, এটা কি? নিশা মাথা নিচু করে বলল, একটা ফোন আমার বাবা পাঠিয়েছে আপনার জন্য। ধ্রুব নিশার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, তোমার বাবা কি আমাকে দেখেছে কখনো? আমাকে চিনেন তিনি? নিশা ভয় পেয়ে গেল। তারপর বলল, চিনেন তো। আম্মু তো বলেছে আপনার কথা বাবাকে। ধ্রুব জিজ্ঞেস করলো, আমার জন্য ফোন উনি কেন পাঠাবেন? নিশা বলল, আপনার ফোন তো বাটন ফোন, তাই পাঠিয়েছেন। ধ্রুব জিজ্ঞেস করলো, আমার বাটন ফোন সেটা তোমার বাবা কিভাবে জানেন? নিশা গামতে লাগলো। ধ্রুব তাকে এত প্রশ্ন করবে সে বুঝেনি। এটা মূলত তার জন্য পাঠিয়েছে। সে ধ্রুবর হাতে বাটন ফোন দেখে ঠিক করে রেখেছে এই ফোনটা ধ্রুবকে গিফট করবে। সে দিচ্ছে বললে নিশ্চয়ই ধ্রুব নিবে না, নিশা জানে, তাই বাবার কথা বলল। ধ্রুবর প্রশ্ন শুনে নিশা বলল, আম্মু বলেছে বাবাকে। ধ্রুব সাথে সাথে নিশার মাকে ডাকতে লাগলেন। নিশার মা আফসানা বেগম উদ্বিগ্ন মুখে জিজ্ঞেস করলেন, কি হয়েছে স্যার? ধ্রুব হেসে জিজ্ঞেস করলো, এটা নিশার ফোন না আন্টি? আফসানা বেগম বললেন, হ্যাঁ স্যার, গত পরশু পাঠিয়েছে ওর বাবা ওর জন্য। গত মাসে ওর বাবাকে বলেছিল ওর জন্য একটা ফোন দিতে। নিশা বয়ে চমকে উঠল, তড়িঘড়ি করে বলল, কি বলছো আম্মু? এটা তো তুমি বলেছিলে বাবাকে স্যারের জন্য একটা ফোন পাঠাতে, স্যারের হাতে বাটন ফোন দেখে। আফসানা বেগম হতভম্ব হয়ে গেলেন। বুঝতে পারলেন মেয়ে কোনো গড়বড় করেছে, তাই আমতা আমতা করে বললেন, না মানে হ্যাঁ,
আমি বলেছিলাম আসলে। আপনি নিন না ফোনটা। ধ্রুব হেসে ফেলল। নিশার মা যে মিথ্যে বলেছে তা সে স্পষ্ট বুঝতে পারল। হেসে বলল, দেখুন আন্টি, আমি এখানে নিশাকে ফ্রিতে পড়াচ্ছি না। পড়ানোর বিনিময়ে বেতন পাচ্ছি। আমার যা আছে তাতেই আমি সন্তুষ্ট। আমার বাটন ফোনেই চলে। অ্যান্ড্রয়েড ফোনের যেদিন প্রয়োজন মনে হবে সেদিন আমি নিজেই কিনে নিব। কারো অনুগ্রহ আমার কখনোই সহ্য হয় না। আমার যা আছে তাই আমার জন্য যথেষ্ট। আমি আন্তরিকভাবে দুঃখিত আন্টি। এই ফোনটা আমি নিতে পারছি না। আর আরেকটা কথা, আমি আগামীকাল থেকে আর আসবো না নিশাকে পড়াতে। আপনি প্লিজ অন্য টিচার দেখবেন ওর জন্য। আমি এখন আসছি। আসসালামু আলাইকুম। নিশার মা কিছু বুঝে ওঠার আগেই ধ্রুব বাসা থেকে বের হয়ে গেল। রাস্তায় এসে ধ্রুব স্বস্তির নিঃশ্বাস ফেলল। তারপর হঠাৎ করে শালুককে কল দিল। শালুকে হ্যালো বলতে ধ্রুব বলল, আমি তোমাকে ভীষণ ভালোবাসি। আমি তোমাকে ভীষণ 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 ভালোবাসি। আজীবন আমি তোমাকে ভালোবাসবো শালুক। তুমি সারা জীবন আমার হয়ে থেকো। আমি প্রমাণ করে দিব এক নারীতে আবদ্ধ থাকে যেই পুরুষ সেই পুরুষের চাইতে সুখী আর কেউ নেই। আমি তোমাকে ভীষণ রকমের ভালোবাসি। তারপর শালুককে কিছু বলার সুযোগ না দিয়ে কল কেটে দিল। আনন্দে শালুকের দুচোখ টলমল করতে লাগলো। মনে হলো এই পৃথিবীতে সে সবচেয়ে সুখী মেয়ে, যার এরকম একটা স্বামী আছে যে তাকে ভীষণ ভালোবাসে।